আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী। জিএস নিয়ে তো অনেক টেনশনে আছো, তাই না? কিভাবে সাবজেক্ট চয়েস দিবা? অনেক প্রশ্ন পাচ্ছি, ভাইয়া আমার আব্বু আম্মু আমাকে ঢাকা বাইরে যেতে দিবে না, আমি ঢাকা বাইরে যেতে চাই না, আমার পজিশন 5,000-এর মধ্যে, আমার পজিশন 10,000-এর মধ্যে, আমি যদি শুধুমাত্র জগন্নাথে অ্যাপ্লাই করি খুব কি রিস্কি হয়ে যাবে? অথবা এমনও প্রশ্ন আসতেছে যে ভাইয়া আমি জগন্নাথে এরকম ভালো পজিশনে আছি, তো আমি সাবজেক্ট চয়েসটা কিরকম ভাবে দিব? আবার এরকম প্রশ্ন রয়েছে, ভাই আমার পজিশন 15,000 উপর, আমার কি জগন্নাথে আদৌ চান্স হবে? তারপরে প্রশ্ন রয়েছে যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে যে সাবজেক্টগুলো রয়েছে সেগুলো ফ্যাসিলিটিস কিরকম, অথবা আমরা কিরকম টাইপের একটা সাবজেক্ট চয়েস দিতে পারি। এবং সর্বশেষ রয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় সম্পর্কে একটা নেগেটিভ রিভিউ, একটা না, সেই রিভিউটা আসলে আমি দেওয়ার যোগ্য না, কারণ আমি নিজে জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে পড়ি নাই। সো একটা বিশ্ববিদ্যালয়ের নেগেটিভ কিছু বলার যোগ্যতা আসলে আমার নাই। হ্যাঁ, আছে, শুধুমাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ের নেগেটিভ দিকগুলো বলার যোগ্যতা আমার আছে, বাট এটা বাদে আমার মনে হয় আমার আর কোনো বিশ্ববিদ্যালয়ে নেগেটিভ নিয়ে কথা বলার কোনো যোগ্যতা নাই। কিন্তু কার রয়েছে? জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া একজন এক্সপিরিয়েন্সড স্টুডেন্টের কিন্তু অবশ্যই রয়েছে। তো আমরা এই ভিডিওর লাস্টে গিয়ে দেখবো জগন্নাথ বিশ্ববিদ্যালয় সম্পর্কে কিছু অনেস্ট রিভিউ। হ্যাঁ, এগুলো জানা খুবই জরুরি, কারণ প্রত্যেকটা ভার্সিটি দেখা যায় যে তোমরা যে রিভিউগুলো পাও সেগুলো প্রত্যেকটাতে পজিটিভ রিভিউ ভরা, কোনো ভিতরের কোনো কথাবার্তা কেউ বলে না। হ্যাঁ, কারণ নিজের ভার্সিটি সম্পর্কে আসলে কেউ চায় না একটু নেগেটিভ কেউ কিছু জানুক, সবাই নিজেটাকে একটু বড় বড় মনে রাখতে চায়। বাট আমি তোমাদেরকে চেষ্টা করব একবারে টু বি অনেস্ট এরকম একটা সাবজেক্ট রিভিউ দিতে। তো সর্বপ্রথম আমার যতটুকু অভিজ্ঞতা আছে, হ্যাঁ, যেগুলো নিয়ে আমি কথাবার্তা বলার জন্য জগন্নাথ স্টুডেন্ট হওয়ার কোনো প্রয়োজন নেই, আমি সেগুলো নিয়ে কথাবার্তা বলবো। এবং বাকি যে অংশটুকু, সর্বশেষ অংশটুকু তোমরা ভিডিও শেষ পর্যন্ত থেকো, তোমরা অনেস্ট রিভিউটা তোমরা পাবা। তো প্রথমত আমরা ঢাকার ভিতরে থাকতে চাই, এইটা স্টুডেন্টদের নিয়ে যদি একটু কথা বলি, দেখো তোমার ঢাকার ভিতরে থাকার মতো একটা ভার্সিটি আছে, জগন্নাথ বিশ্ববিদ্যালয়। তো তুমি যে টার্গেট করেই ফেলো যে তুমি শুধুমাত্র জগন্নাথে অ্যাপ্লাই করবা, তাহলে তোমার আজকে সাবজেক্ট চয়েস কেমন হবে সেটা একটু পরে উত্তরটা পেয়ে যাবা। তো সাবজেক্ট চয়েস দিবা পরে, আগে তোমাকে জানতে হবে কি কি সাবজেক্ট আছে, কয়টা করে সিট, এবং তোমার মিনিমাম কি পরিমাণ এইচএসসি তে জিপিএ দরকার সেটা নিয়ে। প্রথমত রসায়ন নিয়ে যদি আমরা একটা কথা বলি, অনেকগুলো সিট, 80টা সিট আছে, এবং পুরোটাই কিন্তু বিজ্ঞান বিভাগ থেকে, কারণ মানবিক বা অন্যান্য থেকে আসলে রসায়নে পড়া সম্ভব না। তুমি দেখো তোমার রসায়নে কিন্তু A- পাওয়া লাগবে এইচএসসি তে মিনিমাম। এখন যদি তোমার বি থাকে তুমি এখানে অ্যাপ্লাই করতে পারবে না। সো এই রিকোয়ারমেন্ট গুলো তোমরা নিজেরা দেখে নিবে, আমি আর ভিডিওতে বলে ভিডিওটা লেংদি করবো না। তো অনুরূপভাবে গণিতের জন্য দেখো, গণিতে কিন্তু মিনিমাম A- চাইছে। ফিজিক্স সাবজেক্টটা পাওয়ার জন্য তোমার কিন্তু ফিজিক্সে মিনিমাম A লাগবে, ম্যাথেও কিন্তু মিনিমাম A লাগবে। এখন কারো যদি A- থাকে, তুমি যদি আশে বসে থাকো, তুমি যে ভাই আমি তো 1,500তম হয়েছে, আমি তো জগন্নাথে এমনি ফিজিক্স পাবো, ভাই তুমি সার্কুলারই দেখো নাই, তুমি পাবা না। তুমি যদি ফার্স্টও হয়ে থাকো, তুমি যদি ফিজিক্সে যদি তুমি A- পাও, তুমি কিন্তু ফিজিক্স সাবজেক্টটা পাবা না। এবার আসি একটু ঝামেলাওয়ালা সিএসসি তে যে কাজটা করে রাখছে, ফিজিক্সে A+ দিয়ে রাখছে, ম্যাথে A+ দিয়ে রাখছে, এবং অন্যান্য বিষয়ে A দিয়ে রাখছে। সো দেখা যাচ্ছে যে সিএসসি তে অনেক স্টুডেন্ট শুধুমাত্র এই কন্ডিশনের কারণে আটকে যাবে। শুধুমাত্র এই কন্ডিশনের কারণে অনেকগুলো স্টুডেন্ট তাদের কাঙ্ক্ষিত সাবজেক্টটা পাবে না। হ্যাঁ, ধরো তোমার পজিশন তুমি ফার্স্ট, জিএসসি তুমি ফার্স্ট, কিন্তু তোমার কি ফিজিক্সে A+ নাই, ভাই লাভ নাই, তুমি এ সাবজেক্ট পাবা না। সো এটা পুরোটা অবশ্যই একবার চোখ বুলিয়ে নিবা। তো সাবজেক্টগুলোর দিকে যদি আমরা একটু তাকাই, বেশি সিট আছে কোন কোন জায়গায়? কেমিস্ট্রিতে, ম্যাথে, ফিজিক্সে, পরিসংখ্যানে, বোটানিতে, ভূগোল ও পরিবেশে, মনোবিজ্ঞান, প্রাণীবিদ্যা। তো আমি এগুলোকে আগে কেন ফোকাস করছি একটু পরে উত্তরটা জানতে পারবা, ঠিক আছে? দেখো আমরা কিছু ক্যাটাগরিতে ভাগ করব। হ্যাঁ, যে স্টুডেন্টরা আসলে যারা জগন্নাথে ভর্তি হতে চায় তাদেরকে আমি দুইটা ক্যাটাগরি ভাগ করতে চাই। একটা হচ্ছে ক্যাটাগরি 1, যারা বায়োলজি বা কেমিস্ট্রি রিলেটেড সাবজেক্ট পড়তে চায়। দেখো তোমাদের কিন্তু অনেকেরই একটা আগে থেকে একটা ইচ্ছা আছে, বা এখন একটা ইচ্ছা পোষণ হয়েছে যে আমি এই রিলেটেড সাবজেক্টে পড়বো, এই রিলেটেড সাবজেক্ট আমি পড়বোই না। তো ক্যাটাগরি 1 কাদের জন্য বলো দেখি? যারা বায়োলজি বা কেমিস্ট্রি রিলেটেড সাবজেক্টে পড়তে চাও, শুধুমাত্র তাদের জন্য। ওকে, আচ্ছা। তো আমরা একটু লাস্ট মেরিট দেখবো যে বিগত বছর আসলে কত পর্যন্ত গিয়েছিল, সেগুলো আমাদের জানাটা খুবই জরুরি, তাহলে অ্যানালাইসিস করতে একটু সহজ হবে। দেখো ফার্মাসি সাবজেক্টটা 1537 পর্যন্ত গিয়েছিল 2022-23 সালে। এখন ফার্মাসি 1537 পর্যন্ত গেছে, তার মানে এই না যে এবারও 1537 যাবে। এর চাইতে কমও যেতে পারে, এর চাইতে বেশিও যেতে পারে। এখন এটা প্রেডিকশন দেওয়া সম্ভব না কম যাবে নাকি বেশি যাবে, বাট তুমি একটা আইডিয়া পাইলা যে তোমার পজিশন যদি 1200 থাকে, তুমি বলতে পারবা যে আমি ইনশাল্লাহ ফার্মাসি পাবো। আবার তোমার পজিশন যদি 1700 থাকে, তাও তুমি আশা রাখতে পারো যে তুমি ইনশাল্লাহ ফার্মাসি পাবা, মানে আশা রাখতে পারো। এখন তোমার পজিশন যদি 2500-এর বেশি হয়ে যায়, তাহলে তো ভাই আশা রাখার কোনো মানে নাই। সো এখানে অনেকগুলো প্রশ্ন উত্তর তোমার অলরেডি হয়ে গেছে। তো তোমরা যারা আমাকে প্রশ্ন করতে যে ভাই আমার পজিশন
পজিশন 2650, 2000 সামথিং, 2900 সামথিং, আমি কি ফার্মাসি পাবো? তোমার প্রশ্ন উত্তর হচ্ছে না, তুমি পাবা না। তোমার ফার্মাসি আসলে মোটামুটি ভাবে 1537, তো আমি আরো যদি বেশিও ধরি 2200 এরকম পর্যন্ত যেতে পারে, এর বাইরে যাওয়ার সম্ভাবনা নাই, কারণ এটা কিন্তু খুবই ডিমান্ডেবল একটা সাবজেক্ট। এখন এবার আসি জগন্নাথের ফার্মাসি নিয়ে একটু কথাবার্তা উঠছিল রেড অ্যালার্ট নিয়ে, যে আসলে কিছু কিছু ভার্সিটিকে রেড অ্যালার্ট দেওয়ার হচ্ছে একটা ঘোষণা আসছিল, বাট সেটা অ্যাকচুয়ালি পরবর্তী বাতিল করা হয়েছে। আমি একটু কথা বলে নিচ্ছি, আমি কিছু জিনিস দেখে নিছি, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের হচ্ছে কয়েকটা স্টুডেন্টের কমেন্ট বা এগুলো দেখে নিছি সিনিয়রদের, তো হচ্ছে কোনো ধরনের সমস্যা হবে না, ঠিক আছে? তুমি যদি জগন্নাথ ফার্মাসি দিকে আগাও, আশা করি কোনো ধরনের সমস্যা হবে না, ঠিক আছে? এখন পর্যন্ত ভিডিওটা বানানোর আগ পর্যন্ত আমি হচ্ছে এটা বলতে পারতেছি যে কোনো ধরনের সমস্যা তোমার হবে না। যদি হতো এবার কিন্তু এই সাবজেক্টটা তোমার রাখতোই না, ঠিক আছে? আচ্ছা, এরপরে কি জেনেটিক ইঞ্জিনিয়ারিং 3397 পর্যন্ত গেছে। এখন কেন এতটুকু যায়? এটার রিজন হচ্ছে যে কিছু রিকোয়ারমেন্ট ছিল, এইচএসসি রিকোয়ারমেন্ট দেখা যায় যে শর্ট ফুলফিল হয় নাই, অথবা সবার জেনেটিক ইঞ্জিনিয়ারিং ইচ্ছাও নাই। কারণ জেনেটিক ইঞ্জিনিয়ারিং সাবজেক্টটা যদি তুমি জব ফিল্ড বলো বা অন্য কিছু বলো, আসলে একটু বাহিরে, দেশের বাহিরে গেলে হচ্ছে রিসার্চ বা জব ফিল্ডগুলো দেশের বাহিরে একটু বেশি, বাংলাদেশেও আছে, এগুলো নিয়েও আমি পরবর্তীতে আলোচনা করব। বাট আমি বলবো যে জেনেটিক ইঞ্জিনিয়ারিং কেন ফার্মাসিতে একটু একটু পড়ে গেছে, এটা কারণ হচ্ছে বাংলাদেশে ফার্মাসির জব সেক্টরটা হিউজ। তুমি যদি এটা তুলনা করতে বলো যে ভাইয়া এই দুটার মধ্যে কোনটা জব সেক্টর হিউজ, সংখ্যার দিক দিয়ে বলতেছি, আমি কোয়ালিটির দিক দিয়ে বলতেছি না, আমি কোয়ালিটি জাজ করার কেউ না। ফার্মাসি ভালো নাকি জেনেটিক ভালো, তোমাদের এরকম কোয়েশ্চেন আসে, ফার্মাসি ভার্সেস জেনেটিক, বা এগুলোর উত্তর আমি কিভাবে দিব? আমি ফার্মাসি তো পড়ি না, আমি জেনেটিকও পড়ি না, আমি পড়লেও এগুলোর উত্তর দিতাম না। আমাকে যদি বলো ভাই ট্রিপলি ভালো নাকি সিইসি ভালো, তো মনে হয় আমি জীবনে উত্তর দিব, আমি উত্তর দিব না। ভাই কোন সাবজেক্ট ভালো এটা অনেকগুলো ব্যাপারের উপর ডিপেন্ড করে, আমি এক লাইনে কিভাবে উত্তর দিব? হ্যাঁ, সিএসসি কত দিক দিয়ে ভালো আছে, আবার ট্রিপলি কত দিক দিয়ে ভালো আছে, এখন আমি কিভাবে স্পেসিফিক ভাবে বলবো কোন সাবজেক্টটা ভালো? সে এরকম প্রশ্ন না করে তোমাদের প্রতি আমার সাজেশন থাকবে বেশি বেশি করে সাবজেক্ট রিভিউ দেখো, ঠিক আছে? ইউটিউবে, গুগলে, তোমরা ফেসবুকে বিভিন্ন ধরনের সাবজেক্ট রিভিউ দেখো, শুধুমাত্র একটা রিভিউ দেখো না, কারণ কোনো কোনো রিভিউ থাকে একটু অতিরিক্ত অতিরঞ্জিত করে বলা হয় যে আমার ভার্সিটি সেরা, আমার সাবজেক্ট সেরা, কারণ সে চাবেই তারটা সেরা বলতে, ঠিক আছে? আমার নিজেরই ট্রিপলি নিয়ে একটা হচ্ছে ভিডিও আছে, সেখানে আমি ঢাকা ইউনিভার্সিটি ট্রিপলির নেগেটিভ সাইড নিয়েও কথাবার্তা বলছি। তো এরকমই আসলে হওয়া উচিত। তো যাই হোক, আমি সেদিকে যাচ্ছি না, সাবজেক্ট রিভিউ দিকে যাচ্ছি না, আমি যাচ্ছি হচ্ছে তোমাদের জব সেক্টর যদি তুমি বলো বাংলাদেশে, অবভিয়াসলি ফার্মাসি জব সেক্টর হিউজ, তারপর জেনেটিকেরও যথেষ্ট ভালো আছে, কিন্তু যে তুলনা করে বললাম আর কি। তো যাই হোক, এরপর হচ্ছে মাইক্রোবায়োলজি, খুবই ভালো সাবজেক্ট। জেনেটিক কিন্তু আসলে মানে যদি তুমি ঢাকা ইউনিভার্সিটির কথা বলো, ঢাকা ইউনিভার্সিটিতে কিন্তু আসলে ফার্মাসি, জেনেটিক, মাইক্রোবায়োলজি যেগুলোর মধ্যে থেকে সবার আগে কিন্তু সিট ফিল আপ হয়ে যায় জেনেটিক ইঞ্জিনিয়ারিং এ, কারণ ডিও জেনেটিক নিয়ে কথা বলার কিছুই নাই। এইটা আসলে মানে কোন লেভেলের, এটা আসলে মোটামুটি সবারই আইডিয়া আছে। এখন যদি বলো ভাইয়া আমি হচ্ছে ডিও তো আমার হয় নাই, আমি যদি জগন্নাথে জেনেটিক ভর্তি হয় কেমন হবে? ভাই খুবই ভালো হবে, সাবজেক্টটা খুবই ভালো, তোমার হচ্ছে ব্রাইট একটা ফিউচার তোমার জন্য ওয়েট করতেছে। কিন্তু তুমি যদি পড়ালেখা না করে হুদে যদি 4 বছর বলো আমি জেনেটিক পড়ি, তোমার জন্য আসলে এটা কোনো কাজে লাগবে না। মাইক্রোবায়োলজি 4866 বন্ধু যাচ্ছে, এটা কিন্তু একটা সাবজেক্ট চয়েস লিস্ট, তোমরা ভাই বোন এটা হুদেই দিছি, এটা একটা সাবজেক্ট চয়েস লিস্ট, ঠিক আছে? তুমি তোমার যদি ফার্মাসিতে, তোমার যদি বাংলাদেশে থাকার ইচ্ছা থাকে, যদি তোমার সরকারি জবের প্রতি ইচ্ছা থাকে, অথবা হ্যাঁ তোমার যদি মানে এই রিলেটেড কেমিস্ট্রির প্রতি যদি একটা প্যাশন তুমি ফিল করো, যে কেমিস্ট্রি, ফার্মাসি পুরোটা কেমিস্ট্রি রিলেটেড বেশি, বায়োলজি একটু কম, তো তুমি কিন্তু ফার্মাসি, যদি তোমার এই পজিশন থাকে তুমি ফার্মাসিটা অবশ্যই আগে দিবা। এখন ধরো তোমার পজিশন 2500-র বেশি বা 3000-এর বেশি, তুমি কি ফার্মাসি 1 নং দিবা না? ভাই দিও, কোনো সমস্যা নাই। যে সাবজেক্টটা তুমি পাবাই না সেটা তুমি যেখানেই দাও কোনো সমস্যা হয় না, সেটা 1 নং এ দিলেও কোনো সমস্যা হয় না, সেটা লাস্টে দিলেও কোনো সমস্যা হয় না। তো তোমরা এইটা ফলো করতে পারো। হ্যাঁ, যারা কি কেমিস্ট্রি এবং বায়োলজি লাভার, এখন যারা কেমিস্ট্রি লাভার না শুধু বায়োলজি লাভার, তাদের ক্ষেত্রে কি হবে? তাদের ক্ষেত্রে ফার্মাসিটা 1 নাম্বার রাখা কোনো দরকার নাই, তোমরা জেনেটিকটাকে 1 নাম্বার রাখবা, তারপরে মাইক্রোবায়োলজি রাখবা, তারপরে হচ্ছে যে তোমার জুলজি, বোটানি এভাবে রাখতে পারো। সো এই ছিল আমার ওভারঅল, যে যারা কেমিস্ট্রি এবং হচ্ছে বায়োলজি লাভার বা এই রিলেটেড তোমরা ফ্যাক্টর যেতে চাও, তাহলে হচ্ছে এইটা ফলো করবো। এবার দেখো জিওগ্রাফি, এনভায়রনমেন্ট একটু বেশি পরিমাণ গেছে, এটা একটু স্বাভাবিক, কারণ হচ্ছে এই সাবজেক্টে সবাই ভর্তি হয় না। সো এখানে কিন্তু তোমার আরেকটা প্রশ্ন উত্তর হয়ে গেল, ভাইয়া আমার পজিশন 16,000, আমার পজিশন 20,000, আমি কি জগন্নাথে চান্স পাবো? উত্তর হচ্ছে ইয়েস, পসিবল, তোমার পক্ষে জগন্নাথে চান্স পাওয়া পসিবল, তোমার জন্য জিওগ্রাফি এন্ড এনভায়রনমেন্ট সাবজেক্টটা ওয়েট করতেছে। আবার যদি তোমার পজিশন হয় 15,000, ভাইয়া আমি কি জগন্নাথে এটা বা অন্য কোনো সাবজেক্ট পাবো? ইয়েস, পসিবল, তোমার জন্য সাইকোলজি ওয়েট করতেছে। সো এখানে মোটামুটি ভাবে এই 5টা সাবজেক্ট বাদে দেখো 5,822 পর্যন্ত, কেমিস্ট্রির পর একটু দূরে চলে গেছে আর কি। হ্যাঁ,
তো 5822-এর আগ পর্যন্ত তুমি সব টপ লেভেলের একবারে টপ লেভেলের সাবজেক্টগুলো কিন্তু তুমি পেয়ে যাচ্ছ। আর এখান থেকে হচ্ছে যে কেমিস্ট্রি, জিওলজি, বোটানি এইগুলো কিন্তু আসলে এই সকল সাবজেক্টগুলো থেকে তোমার টিচার হওয়াটা তোমার জন্য খুবই বেটার। কারণ হচ্ছে কেমিস্ট্রি থেকে যদি তুমি পড়াশোনা করো, তুমি কিন্তু হচ্ছে বিভিন্ন কলেজে তুমি হচ্ছে বা বিসিএস দিয়ে তুমি শিক্ষা কাটারও কিন্তু এই সকল সেক্টরে তুমি ভালো টিচার হতে পারবা। সো পিওর সাবজেক্টগুলোতে অ্যাকচুয়ালি টিচারের দিকে যাওয়াটা আসলে বাংলাদেশের পার্সপেক্টিভে খারাপ না, ঠিক আছে। এখন তোমার যদি ইচ্ছা থাকে না ভাই আমি রিসার্চ করবো, তুমি অবশ্যই দেশের বাইরে গিয়ে বিভিন্ন ধরনের পিএইচডি তুমি আনতে পারো, বা তুমি আরো উচ্চতর ডিগ্রি তুমি অর্জন করতে পারো। অথবা দেশে কি আর কোনো জব নাই শিক্ষকতা ছাড়া? অবশ্যই আছে, তার জন্য তোমাকে একটু বেশি বেশি সার্কুলার ঘাটারি করতে হবে। কেমিস্ট্রির অনেক জব আছে দেশে, আমার মতে ফিজিক্সের চাইতে কেমিস্ট্রি জব একটু বেশি, হ্যাঁ, পিওর সাবজেক্টের দিক দিয়ে। যাই হোক, এখন আমরা চলে যাব হচ্ছে আমাদের ক্যাটাগরি 2, অর্থাৎ যারা ম্যাথমেটিক্যাল জিনিসপাতি সলভ করতে ভালো লাগে তাদের জন্য সাবজেক্ট চয়েসটা কেমন হওয়া উচিত। তারা অবভিয়াসলি সিএসসি টা 1 নম্বরে দিবা যদি তোমার ক্রাইটেরিয়া ফুলফিল হয়। এখন খেয়াল করে দেখবা, আমরা দেখতে পাচ্ছি সিএসসি এত কেমনে যায় ভাই, 4178, এইটা তো সবার আগে শেষ হয়ে যাওয়ার কথা। উত্তরটা হচ্ছে ওই যে বললাম না, ফিজিক্সে A+ লাগবে, ম্যাথে A+ লাগবে, এখানে দিছে তো তোমার আটকায়া। এর জন্য অনেক স্টুডেন্ট টপ 1000-এর মধ্যে থাকার পরেও সিএসসি পাবে না। এর জন্যই তো এটা একবার 4000 পর্যন্ত গেছে, খেয়াল করছো? কিন্তু ওই যে আগেটা কিন্তু 4000 পর্যন্ত যায় নাই, আগেটা কিন্তু তোমার 4000 পর্যন্ত যায় নাই। এই যে দেখো 1523 ফার্মেসি শেষ হয়ে গেছে, কারণ রিকোয়ারমেন্টটা ফিজিক্সের মতো এত বেশি হাই ছিল না। এই ছিল আমার কথা। এরপর ফিজিক্স, দেখো ফিজিক্স 10,000 পর্যন্ত গেছে, তো ফিজিক্স খুব ভালো সাবজেক্ট। তুমি কিন্তু যদি আমি আবারও বলি, যদি তুমি শিক্ষকতা লাইনে যেতে চাও তাহলে পিওর সাবজেক্ট তোমার জন্য বাংলাদেশ পার্সিটি বেটার হবে, যদি তুমি বিসিএস দিয়ে শিক্ষা কাটার হইতে পারো, অথবা তুমি ভালো ভালো কলেজও কিন্তু বাংলাদেশে আছে। এটা ছাড়াও যদি তোমার শিক্ষকতা পছন্দ যদি তোমার না হয়, তাও বাংলাদেশে অনেক সরকারি জব আছে যেগুলো থেকে তুমি পিওর সাবজেক্ট থেকে ভালো করতে পারবা। তবে হচ্ছে একটু ভালো মতো হচ্ছে শুধু একটা ভার্সিটিতে ফোকাস না রেখেই অন্য ভার্সিটি গুলো একটু দেখবা। এখন যারা মেয়েরা অনেকে আসো যারা ঢাকার বাইরে যেতেই দিবে না, তাদের তো কিছু করার নেই, তারা হচ্ছে এই জগন্নাথের আমি যে সিরিয়ালটা দিলাম এই সিরিয়ালটা ফলো করতে পারো, অথবা তুমি সাবজেক্ট রিভিউ গুলো দেখো, সাবজেক্ট রিভিউ দেখে 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 তুমি কি কাজ করো, তোমার একটা আইডিয়া আনো যে কোনটার পরে কোনটা দেবে। দেখো ভাই, তোমার লাইফ, আমি গাইডলাইন ভিডিও দিচ্ছি আমার পার্সপেক্টিভ থেকে, তুমি তোমার লাইফ লিড করবা, তোমার লাইফটা আমি লিড করে দিব না। আমি আজকে ভিডিও বানাই দিব, এরপর তোমরা যে দেখতেছো তোমার কয়জনকে আমি চিনবো, হ্যাঁ, তোমাদের কয়জনের মানে হচ্ছে সাথে আমার ধরো পরবর্তীতে হচ্ছে কমিউনিকেট হবে, পরবর্তীতে আমাকে এটা এই হচ্ছে গালি মারার সুযোগ আমাকে তোমরা কয়জন পাবা? এটাও তো পাবা না। তো ব্যাপারটা হচ্ছে যে দেখো, আমি তোমারে বললাম যে ফার্মাসি 1 নম্বরে দাও, ধরো তোমার পজিশন 1200, এগুলোর পরে দাও। এখন দেখা গেল তুমি ফার্মাসিতে ভর্তি হইলা, তোমার এই সাবজেক্ট ভালোই লাগে না, তুমি কিচ্ছু পারো না, তুমি এটা কিন্তু হচ্ছে তোমার একটু লং টার্ম লাগে আর কি। ধরো তোমার পড়তে বিরক্ত লাগে, এখন তুমি তুমি তখন মনে মনে বলবো আমি রাফিবার ভিডিও দেখে ফার্মাসি নিছি 1 নম্বরে, যাই রাফিবার একটা গালি দিয়ে আসি, সে সুযোগও তুমি পাবে না, বা তুমি দিলেও আমার কোনো লাভ নেই, আমার কিছু যায় আসে না। তো ব্যাপারটা হচ্ছে যে তোমাকেই ঠিক করে নিতে হবে কোন লাইনে যাবা। আমার কাজ হচ্ছে তোমাকে একটা একটা সঠিক একটা সিনারি তুলে ধরা, ডিসিশনটা তুমি নিবা। আমি ডিসিশন নিয়ে দিচ্ছি না তোমাকে, আমি জাস্ট তোমাকে কিছু রিয়েল সিনারি এভাবে তোমাকে আমি দিচ্ছি, তুমি সেগুলো দেখো। দেখো, শুধু আমার থেকে তো দেখার দরকার নেই, আরো কত ভাইয়ারা আছে, আরো কত গাইডলাইন ভিডিও আছে, সেগুলো দেখো, ইউটিউবে দেখো, ফেসবুকে দেখো, আরো কত প্ল্যাটফর্ম আছে, সবারটা দেখো। শুধু কি আমারটা ফলো করতে বলছি? না, আমি আমার মতো করে বলবো, আরেকটা ভাইয়া তার মতো করে বলবো, আরেকটা ভাই তার মতো করে বলবে। যদি এমন হয় 3 ভাইয়ারটা সব মিলে গেছে, তাহলে বুঝবে সেটা কারেক্ট, সেই দিকে তুমি আগাতে পারো। যদি দেখো এক ভাই এক এক রকম করে বলতেছে, তাই তুমি আইডিয়া নিয়ে নিবা, এরপর তুমি তোমার মতো করে ডিসিশনটা চুজ করবা। যাই হোক, আমি হচ্ছে অনেক কথাবার্তা বলে ফেললাম। তো এরপরে আমরা দেখতে পাচ্ছি যে স্ট্যাটিস্টিক্স, ম্যাথ অনেক গেছে, ম্যাথ অনেক পর্যন্ত গেছে। এটার আসলে এত বেশি রিজন এখানে মানে ব্যাখ্যা করা যাচ্ছে না, কারণ হচ্ছে অনেকগুলো কোটা থাকে, কোটার কারণে অনেক সময় চলে যায়। যাই হোক, ওখানে যে এগুলো ছিল ওগুলা কোটা ছাড়া আশা করি। তো এগুলো জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট কিন্তু আসলে কালেক্ট করা, সো আশা করি সিএসসির স্টুডেন্ট হচ্ছে এই ইনফরমেশন গুলা হচ্ছে প্রোভাইড করছে, আশা করি খুবই মানে নিখুঁতভাবেই ছিল। তারপর যদি একটু যদি ভুল ত্রুটি থেকে থাকে হালকা পাতলা হতে পারে, হ্যাঁ, বাট আমি সেটার কোনো গ্যারান্টি দিচ্ছি না, যে মানে ভুল ত্রুটি যে আছে সেটার কথা বলতেছি না, হ্যাঁ, কারণ সব জায়গায় সব প্ল্যাটফর্মে এগুলো নিয়ে কথাবার্তা বলা হয়েছে, সব জায়গায় আমি এই হচ্ছে সিরিয়ালি পাইছি। সো তোমরা 99.9% শিওর থাকো যেগুলো সঠিক ইনফরমেশন, ঠিক আছে। ম্যাথ অনেক পর্যন্ত যায়। এবার আসি পজিটিভ দিকগুলা। দেখো, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে হয়তো আমি পড়ি নাই, কিন্তু আমার অনেক স্টুডেন্ট আছে যাদের সাথে আমার খুব ভালো সম্পর্ক, তো তাদের সাথে চলতে চলতে বা বিভিন্ন কথা বলতে বলতে আমি অনেক পজিটিভ সাইডগুলো খুঁজে পেয়েছি। যার মধ্যে একটা হচ্ছে যে সেশন জট নাই, হ্যাঁ, তোমার হচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে সেশন জট নাই। আগে সব ভার্সিটিতেই ছিল, 7-8 বছর আগের কথা বলে লাভ নেই, এখন কিন্তু খুবই ভালো। আমি কিন্তু আসলে আমার পরিচিত যত ডিপার্টমেন্ট আছে আমি কোনোদিন সেশন জট দেখি নাই, হ্যাঁ। তো এরপরে হচ্ছে কি আমি আলোচনা করব হচ্ছে তোমার নেটওয়ার্কিং নিয়ে। দেখো, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে
তোমার ঢাকার মধ্যে হওয়ার কারণে এবং হচ্ছে এখানে অনেক ফ্যাসিলিটিস, ঢাকার ফ্যাসিলিটিস, জগন্নাথের ফ্যাসিলিটিস বলতেছি না, ঢাকার অনেক ফ্যাসিলিটিস থাকার কারণে ঢাকার বাইরে থেকে অনেক স্টুডেন্টরা আসে। তো বিভিন্ন টাইপের স্টুডেন্টরা আসে, বিভিন্ন হচ্ছে রকম লাইফ লিড করে সেরকম স্টুডেন্টরা আসে। তো ফলে দেখা যায় তুমি বিভিন্ন টাইপের মানুষের সাথে মিশতে পারতেছো, যেটা তোমার ফিউচারে ভার্সিটি পার হওয়ার পর অনেকগুলা কাজে, ক্যারিয়ারে তোমার কাজে লাগবে। বা নেটওয়ার্কিং কি জিনিস, এগুলো নিয়ে আমার আলাদা একটা ভিডিও বানাইতে হবে, যে মানে কি পরিমাণ তোমার দরকার। বিসিএস এ উল্লেখযোগ্য চান্স কিন্তু জগন্নাথ থেকে হচ্ছে। ইভেন আমার নিজের স্টুডেন্টই থার্ড ইয়ারে পড়ে, সে হচ্ছে অলরেডি পড়া শুরু করেছে বিসিএস এ। ও যেভাবে পড়তেছে আমার ভরসা আছে ও হচ্ছে অনার্সের শেষ হওয়ার পর সে বিসিএস এ চান্স হয়ে যাবে। এখন কথা হলো, সবার কি বিসিএস এ যাওয়া দরকার আছে? না, দরকার নাই। তোমার ভিতর থেকে আগে ফিল হইতে হবে যে আমি অ্যাডমিন কাডার হবো, আমার পুলিশ কাডার হবো। যদি এরকম ফিল যাদের হয় তারা সে হচ্ছে থার্ড ইয়ার থেকে বিসিএস এ পড়া শুরু করবা, বাট বাকি তো কোনো দরকার নেই। ঠিক আছে, বিসিএস এ সবার যাওয়া দরকার আছে? দরকার নাই। বিসিএস এ উল্লেখযোগ্য চান্স আছে, এটা জাস্ট মাথায় রাখো আর কি, আর কিছু না। এখন হচ্ছে টিউশন নিয়ে ব্যাপারে যদি বলি, এই জিনিস না খুবই আপেক্ষিক। কারণ আমি যদি আমার কথাই বলি, আমি কিন্তু আসলে বুয়েটে ওয়েটিং এ ছিলাম। হ্যাঁ, তো মেরিট লিস্টে আসলে মেরিট থেকে আমি চান্স হয় নাই, ওয়েটিং থেকে আসছিল হয়তো লাস্টে। তো ঘটনা হচ্ছে যে আমি প্রথম দিকে টিউশন নিয়ে কোনো ধরনের আমার স্ট্রাগলিং করা লাগে নাই, কারণ আমি এখানে ঢাকাতেই অনেক আগে থেকে আসি। আমাকে মোটামুটি 2-3 এলাকার অনেকে চিনে, শামসুল খান রোলে এক হওয়ার কারণে আরো বেশি মানুষ চিনতো। তো আমি টিউশনি প্রথম দিকে আমি টিউশনি পেয়ে গেছি, যদি আমি বুয়েটে আমি চান্স পাই নাই। ঠিক আছে, বুয়েটে হচ্ছে আমি হয় নাই। তো প্রথম থেকে আলহামদুলিল্লাহ আমার বেদ ছিল। হ্যাঁ, কিন্তু আমার অনেকগুলো ফ্রেন্ড ছিল যারা বুয়েটে পড়ে, ট্রিপলিতে, সিএসসি, তারা প্রথম থেকে টিউশনি পাচ্ছিল না, তারা স্ট্রাগল করতেছিল। এরপর 1 বছর 2 বছর গেল, আমার ইয়েটা আরো একটু আরো একটু দীর্ঘায়িত হলো। আমার ডিউ ট্রিপলি ট্যাগ দিয়ে মানে যতটুকু যাওয়া সম্ভব আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে তার চেয়ে বেশি দিয়েছেন। এখন দেখো এই যে ব্যাপারটা, এগুলো কিন্তু রিজিক। তো তুমি টিউশনি পাবা কিনা এটা তোমার রিজিকের আন্ডারে আছে। ঠিক আছে, তো অনেক স্টুডেন্টরা আছে যারা বুয়েটে পড়েও কিন্তু মানে হচ্ছে ডিউর মতো অথবা অন্যান্য ভার্সিটির মতো কিন্তু পেমেন্ট পায় না। আবার অনেকে আছে যে তোমার এত পেমেন্ট পায় মানে বলার বাইরে। সো এই সকল জিনিসগুলা মানে ওভারঅল ভাবে বলা যায় না যে আসলে তুমি জগন্নাথে পড়লেই যে তোমার টিউশন খুব ভালো হবে। হ্যাঁ, এটা কিন্তু আমি বলতেছি না, আমি জাস্ট বলছি তুলনামূলকভাবে অন্যান্য যে ভার্সিটিগুলো আছে না, সেগুলোর চাইতে জগন্নাথে একটু দাম দেওয়া হয়। হ্যাঁ, ঢাকা বুয়েট মেডিকেল যারা যতগুলো আছে, রুয়েট, কুয়েট, চুয়েট, এগুলো তো অবশ্যই দাম দেওয়া হয়। হ্যাঁ, তো এটা পাশাপাশি জগন্নাথ বিশ্ববিদ্যালয় কিন্তু টিউশনে কিন্তু যথেষ্ট ডিমান্ড আছে। এখন ওই যে বললাম না, তোমার লাখ যদি ফেভার না করে, ভাই তুমি যত ভালো জায়গায় তুমি পড়ো না কেন, তুমি টিউশনি পাবা না। এই হলো কথা। আমি জাস্ট ওভারঅল মানে হালকার উপর যদি বলি, হ্যাঁ টিউশনি ভালো অ্যামাউন্ট অফ আছে। ঠিক আছে, এবার আসি নেগেটিভ সাইড নিয়ে। তো প্রথম কথা হচ্ছে আমি জগন্নাথের স্টুডেন্ট না, আমি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট না। সো আই হ্যাভ নো রাইট টু টক অ্যাবাউট দিস পয়েন্ট। এখন এটা আমরা শুনবো জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী যে থার্ড ইয়ারে আছে, তো তার কাছ থেকে আমরা শুনবো। ঠিক আছে, তো হচ্ছে তার জন্য আমরা একটু ইউটিউবে চলে যাব, তোমাদের যেমন একটা ভিডিও দেখাবো। হ্যাঁ, মঈন খান তনয়, ও হচ্ছে খুব ভালো কাজ করে যাচ্ছে এই অ্যাডমিশন, এই বিভিন্ন ধরনের গাইডলাইন নিয়ে। তো আমরা এখন মঈন খান তনয়ের মুখ থেকে শুনবো যে আসলে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কিছু ডার্ক সাইড বা একটু নেগেটিভ, ডার্ক সাইড না বলে নেগেটিভ সাইড বলা উচিত, যেটা সব ভার্সিটিতে থাকে। ও যেগুলো বলবে এগুলা যে মানে ঢাকা বিশ্ববিদ্যালয় নাই ব্যাপারটা তা না, বা আমার সাথে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কোনো সত্যতা নাই। হ্যাঁ, ও যেগুলা বলবে জগন্নাথ বিশ্ববিদ্যালয় নিয়ে, আমি ঢাকা বিশ্ববিদ্যালয় নিয়ে তার চেয়ে বেশি বলতে পারবো। ঠিক আছে, কিন্তু কথা হইলো তোমাকে পজিটিভ সাইডগুলো গ্রহণ করতে হবে। প্রত্যেকটা ভার্সিটিতে পজিটিভ নেগেটিভ দুইটাই থাকে, তোমাকে জাস্ট জেনে রাখা ভালো। এমন না যে তুমি মানে এই নেগেটিভ গুলো জানছো এর লেগে ভর্তি হবে না, ব্যাপারটা তা না। হ্যাঁ, আমরা জাস্ট জানাচ্ছি, জেনে রাখো, সতর্ক হয়ে থাকো, ভর্তি হয়েও না তা বলি নাই, সতর্ক হয়ে থাকো। তো চলো আমরা একটু শুনে নিই। চিন্তা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আসতে পারেন, কারণ আমাদের এখানে নেগেটিভ নেই। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পজিটিভ সাইড গুলো বললাম, এখন একটা একটা করে নেগেটিভ সাইড আপনাদের সামনে উপস্থাপন করব। নেগেটিভ সাইড গুলো বলার আগে খুব গুরুত্বপূর্ণ একটা কথা, সেটা হচ্ছে আমি এডমিশনের একাডেমিক সাইডটা নিয়ে ভিডিও বানাই না। আপনাদের অনেকে আমাকে জিজ্ঞেস করছেন যে ভাই আমি 97-98 পেয়েছি, আমার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে চান্স হবে কিনা, আমি 62 পেয়েছি, আমি কোন সাবজেক্ট পেতে পারি। এর প্রপার অ্যান্সার আমার কাছে নাই, কারণ পার্সপেক্টিভ বা পয়েন্ট অফ ভিউ থেকে তারপর শিক্ষার্থী যে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন না কেন, প্রত্যেকের অনেকগুলো বিষয় নিয়ে কাউন্সিলিং এর দরকার আছে। কোনো না কোনো বিশ্ববিদ্যালয়ে আপনি নিশ্চয়ই ভর্তি হবে, তাহলে জীবনটা আরেকটু সহজ হতে পারে। এই বিষয়গুলো সম্পর্কে যদি আপনি প্রথম এবং সবচেয়ে বড় যে নেগেটিভ সাইড, সেটা হচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে মাত্র একটা হল আছে এবং সেটা শুধুমাত্র ছাত্রীদের জন্য। এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে প্রায় 16,000-এর অধিক শিক্ষার্থী আছেন। এর মধ্যে আমরা যদি 50% নারী শিক্ষার্থী ধরে থাকি, এই 50% নারী শিক্ষার্থীর মধ্যে মাত্র 1200 জন নারী শিক্ষার্থী জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মেসে থাকতে পারে। এখন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে যারা ছেলে আছে তাদের প্রত্যেককে মেস ভাড়া করে থাকতে হয়। অনেকেই পুরান ঢাকায় মেসে থাকে, বেশিরভাগ পুরান ঢাকায় মেসে থাকে, এবং কেউ কেউ পুরান ঢাকার বাইরে আজিমপুর, পান্ডি বা ওই এলাকাগুলোর দিকে থাকে।
এখন আপনি যখন মেসে থাকবেন তখন আপনাকে একটা বিরাট অঙ্কের টাকা, বিরাট অঙ্কটা মোটামুটি একটা অঙ্কের টাকা আপনাকে গুনতে হবে। সেই অঙ্কের টাকা সম্পর্কে আপনাকে একটা ধারণা দেয়। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মেসগুলোর ভাড়া ন্যূনতম 1500 টাকা থেকে 4000 টাকা পর্যন্ত হয়। শুধুমাত্র সিট ভাড়ার কথা বলছি। 1500 টাকায় আপনি হয়তো ডাইনিং যে রুমটা থাকে সেই ডাইনিং রুমে একটা সিট পাবেন। তাছাড়া আপনি যদি 2000-2500 টাকা খরচ করেন তাহলে আপনি মোটামুটি রুমের মধ্যে ভালো একটা সিট পাবেন। ধরলাম আপনি ন্যূনতম 1500 টাকা সিট ভাড়া নিয়ে থাকছেন। 1500 টাকা সিট ভাড়ার পাশাপাশি আপনাকে আরো 2500 টাকা গুনতে হবে আপনার খাওয়া দাওয়ার জন্য। দেখো মানে খরচের দিক দিয়ে যদি একটু বলো, তুমি যদি ঢাকা বিশ্ববিদ্যালয় বা অন্যান্য বিশ্ববিদ্যালয় হয়ে ভর্তি হইতা যেগুলা আসলে হল আসলে হচ্ছে পর্যাপ্ত পরিমাণে আছে, তোমার কিন্তু অনেক টাকা সেভ হইতো। এখন হয়েছে কি, এখানে তোমার টাকা অনেক কম সেভ হবে, একটু খরচ টরচ যাবে, সিট ভাড়া, খাবার, বুয়া, বিদ্যুৎ, এগুলো একটু খরচ যাবে। তো এখন যারা হলে, যারা হচ্ছে মানে ঢাকার বাইরে থেকে আসতেছো, কিছু করার নেই, তোমাদের এগুলো খরচ যাবে, কিছু করার নেই। যারা ঢাকার মধ্যে আসো, হ্যাঁ, তারা তো হচ্ছে নিজের বাসাতেই থাকবা, কারণ যেহেতু কোনো হল নাই, শুধু মেয়েদের জন্য একটাই হল আছে। আমি সর্বশেষ আমি যতটুকু বুঝি এটা 10 মাস আগে দেওয়া ভিডিও। তো এখন এই বছর যদি নতুন কিছু করে থাকে সেটা অ্যাকচুয়ালি আমার নলেজের আন্ডারে নাই। তো সেটা যদি নতুন যদি কোনো হল করে থাকে সেটা আমার নলেজের আন্ডারে নাই, ঠিক আছে। বাট আমি যতটুকু বলতে পারতেছি 10 মাস আগে ভিডিওটা করা হয়েছে, তখন পর্যন্ত কিন্তু তোমরা এই ওভারঅল গুলা জানতে পারতেছো। সো খরচের ব্যাপারটা একটু মাথায় রেখো। বা খালা তিনি রান্না বান্না করবেন না, যেটা আমি তো ভাবতে পারেন যে আপনি ঢাকায় আসবেন, টিউশন করবেন, অ্যাভেলেবল টিউশন অ্যাভেলেবল আছে, তারপর সেখান থেকে আপনি আপনার ম্যাথ খরচটা চালাবেন। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আসলে কি আসলে অ্যাভেলেবল টিউশন পাওয়া যায়? যদি কেউ আপনাকে বলে যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে একদমই টিউশন পাওয়া যায় না, তাহলে সেটা মিথ্যা কথা বলেছে। যদি আপনাকে বলে যে জগন্নাথে আসলেই শুধু টিউশন আর টিউশন, সেও আপনাকে মিথ্যা কথা বলেছে। হ্যাঁ, মানে দুইটার কোনোটাই রাইট না। যে তুমি প্রচুর পরিমাণ টিউশনি পাবা এটাও কোনো রাইট না, আবার তুমি হচ্ছে টিউশনি পাবাই না এটাও কিন্তু রাইট না। সো আমি যেটা বলছি ওই কথাগুলোই সামনে ঘুরে ফিরে বলছি। আমি তো ভিডিওটা দেখছি যে বলবে যে হচ্ছে তোমার টিউশন তুমি পাবা, হ্যাঁ, কিন্তু ওই যে লাখের ব্যাপারটা আছে, হ্যাঁ, এটা কিন্তু আসলে সবার জন্য সেম হবে না। আমি টিউশনি পার্টটুকু যেহেতু বলে ফেলছি, সো আমি হচ্ছে একটু সামনের দিকে আগে, যেহেতু টিউশনি পার্টটুকু আমিই বলে ফেলছি। জগন্নাথ বিশ্ববিদ্যালয় আপনাকে এই বিষয়গুলো অফার করতে পারবে না। ব্যাকওয়ার্ড আছে, এই সংকটগুলো হয়তো আমাদের নতুন ক্যাম্পাস হলে কেটে যাবে এবং অনেক লোক এর একাডেমিক যে প্রেক্ষাপটটা, এই একাডেমিক প্রেক্ষাপটটা নিয়ে চিন্তা করার সময় তুলনামূলক কিছুটা কম পায় বলে আমার কাছে মনে হয়। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় যে সমস্যাটা আমার কাছে মনে হয় সেটা হচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অনেকগুলো সংকট আছে। এই সংকটগুলো হয়তো আমাদের নতুন ক্যাম্পাস হলে কেটে যাবে এবং অনেক পাবলিক বিশ্ববিদ্যালয়েরও হয়তো এখন এই সংকটগুলো আছে। কিন্তু আমার কাছে মনে হয় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সংকটগুলো আপনাদের আগে থেকে জানা প্রয়োজন। আপনার যদি বিশ্ববিদ্যালয় নিয়ে অনেক ফ্যান্টাসি থাকে, আপনি একটা বড় ক্যাম্পাসে যাবেন, বন্ধুদের সঙ্গে আড্ডা দিবেন, খাসির উপর বসে থাকবেন, বসে বসে আড্ডা দিবেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয় আপনাকে এই বিষয়গুলো অফার করতে পারবে না। এই যে ব্যাপারটা বুঝতে পারতেছো, তোমার যদি একটা ফ্যান্টাসি থাকে যে ঢাবির যেমন কার্জন হল দেখলেই তোমার মন চায় কি সুন্দর, পড়ালেখা বাদ দাও, পড়ালেখার বাদ দিয়ে এক্সট্রা যে ব্যাপার স্যাপারগুলা, সেগুলো তুমি অন্যান্য ভার্সিটি, ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, চট্টগ্রামে তুমি সেই পাবা। জগন্নাথে কিন্তু এই টার্গেট নিয়ে আসলে আসা যাবে না যে তোমার মানে খুব বড় একটা ক্যাম্পাস পাবা। তুমি শুনতেছোই আমার মুখ থেকে না, তুমি ওনার মুখ থেকেই শুনো। আমাদের একটা খেলার জন্য আমাদের জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের যে নতুন ক্যাম্পাস কেরানীগঞ্জ পর্যন্ত যেতে হয় এবং সেখানে গিয়ে আমাদের মাঠে খেলাধুলা করতে হয়। কারণ আমাদের যে ভূকোলা মাঠটা ছিল সেই ভূকোলা মাঠে এখন নিয়মিত খেলাধুলা করার সুযোগ নেই, ক্যাম্পাসের ভিতর তো নেই। তো সবকিছু মিলে আপনি যদি খোলা মাঠে বসে আসলে খেলাধুলা করার চিন্তা ভাবনা করেন বা খোলা মাঠে আড্ডা চিন্তা ভাবনা করেন, এই সংকটগুলো আপনি ধীরে ধীরে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আসলে পাবেন। এবং বিশ্ববিদ্যালয়ে যদি আপনার ফ্যান্টাসি থাকে অনেক বড় ক্যাম্পাস হবে, এই বিষয়গুলো জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আপনি আসলে পাবেন না। তৃতীয় আর একটা গুরুত্বপূর্ণ সমস্যা যেটা হচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে যারা অ্যালুমনাই আছেন তাদের মধ্যে সরকারি চাকরি, বিসিএস থেকে শুরু করে আপনার এসআই, এই প্রত্যেকটা জায়গাটা আলহামদুলিল্লাহ আমাদের অনেক বড় ভাইরা আছেন, অনেক ভালো ভালো পজিশনে বড় ভাইরা আছেন। কিন্তু যেহেতু বিশ্ববিদ্যালয়ের বয়স মাত্র 15 বছর, আপনি যদি মাল্টি ন্যাশনাল বা কর্পোরেট সেক্টর গুলোর কথা চিন্তা করেন, এই মাল্টি ন্যাশনাল বা কর্পোরেট সেক্টরের টপ পজিশনে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর সংখ্যা অনেক কম। এই কথাটা শুধুমাত্র আমার না, বিবিএ তে যারা পড়াশোনা করে, বিবিএ যারা পড়াশোনা করে শেষ করেছেন অথবা যারা ইতিমধ্যে এখনো বিবিএ তে পড়াশোনা করছেন, তাদের কথাবার্তা থেকে আমি আপনাদেরকে জানালাম বাংলাদেশের মাল্টিন্যাশনালের টপ পজিশনে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর সংখ্যা অনেক কম। এর ফলে যেটা হয়, মাল্টিন্যাশনাল বা কর্পোরেট সেক্টরের যে কোম্পানিগুলো আছে তারা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রতি কিছুটা কম আগ্রহ দেখায়। এজন্য আপনি যদি মাল্টিন্যাশনাল বা কর্পোরেট সেক্টরে নিজে ক্যারিয়ার এস্টাবলিশ করার কথা চিন্তা করে থাকেন, আপনার জন্য সামনের সময়টা একটু কঠিন হতে যাচ্ছে। আচ্ছা, তো তোমরা হচ্ছে আশা করি পুরো ব্যাপারটা বুঝতে পারতেছো। নিয়ে এসে পডকাস্টে অনেস্ট রিভিউ হবে, আশা করি অনেস্ট রিভিউ। ওকে ওকে, এখানেই হচ্ছে ওনার কথাবার্তা শেষ। এবার আমার কথাবার্তা একটুখানি বলি যে নেগেটিভ রিভিউ
শব্দটা শুনলেই হচ্ছে যারা এই ভিডিওতে অনেক জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অনেক স্টুডেন্টরা দেখবে, যারা কারেন্ট স্টুডেন্ট ফার্স্ট ইয়ার, সেকেন্ড, থার্ড ইয়ার। তো আমি আগে তাদের উদ্দেশ্যে একটুখানি বলি, জগন্নাথের সাথে আমার কোনো ধরনের সত্যতা নাই। আমি নিজেও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিছি, টিকছিলাম। এখন তার আগে আলহামদুলিল্লাহ ডিউ হয়ে গেছিল। তো এখন হচ্ছে যদি ডিউতে না হইতো, সত্যি কথা আমি হয়তো হয়তো আমি জগন্নাথেও ভর্তি হইতাম, ঠিক আছে। হ্যাঁ, তো হচ্ছে আমারও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রতি আগে অনেক ইচ্ছা ছিল, মানে আমি যখন এজ স্টুডেন্ট ছিলাম ডিউর পরে। হ্যাঁ, যদি না হয়তো, কারণ হচ্ছে আমার ঢাকা বাইরে যাওয়ার ইচ্ছা ছিল না। আমি হচ্ছে চুয়েটে ভর্তি ফর্ম তুলছিলাম, বাট আমি পরীক্ষায় দিই নাই। আমি ঢাকার বাইরে কোথাও পরীক্ষা দিই নাই। এই যে ঢাকার মানে ভিতরে থাকার একটা মানে ফার্মের মুরগির মতো, এটা আসলে ওইরকম ভাবে ছোটবেলা ওইভাবে বড় হয়ে গেছে, বুঝছো। যে শামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজে পড়ছি, ফার্মের মুরগির মতোই হয়েছে। শব্দটা আসলে ওইভাবে নিও না, নর্মালি ফান হিসেবে নিও। এখানে বলতে বুঝাইছে খালি পড়ালেখা, বাসায় আসা, দ্যাটস ইট, এরকম ছিলাম। তো এর জন্যই হচ্ছে ঢাকার মধ্যে থাকার একটা টেন্ডেন্সি ছিল, এই জন্য আমি ঢাকার বাইরে কোথাও দেই নাই। তো হচ্ছে আমার ডিউর পরে আমার জগন্নাথ কিন্তু অনেক ইচ্ছা ছিল, ঠিক আছে। তো এরকম আমার মতো অনেক আছে, অনেক স্টুডেন্টরা আছে যারা ঢাকার মধ্যে থাকতে চায়। তো আমি তাদেরকে বলবো, তোমরা হচ্ছে যেহেতু তোমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় হয় নাই, এর জন্য তুমি ভিডিওটা দেখতে, তাই না। তোমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় হইতো, তাহলে যদি ভালো সাবজেক্ট হইতো, হয়তো তুমি এই জিএসসি তে হয়তো তুমি পরীক্ষা দিতে না, বা তুমি এই ভিডিওটা দেখতে না। তো আমার কথা, ওভারঅল কথা এটাই, জগন্নাথ বিশ্ববিদ্যালয় হচ্ছে ভালো একটা ইউনিভার্সিটি। আমি নিজেও হচ্ছে অ্যাপ্লাই করছিলাম, পরীক্ষা দিছিলাম। তো হচ্ছে এই ভার্সিটিতে তোমরা আসলে নিজের ক্যারিয়ারকে যদি গুছিয়ে নিতে চাও, অবশ্যই তোমার সামনে কিন্তু অনেক ভালো একটা দুয়ার কিন্তু খোলা আছে। এবং সাবজেক্ট চয়েস নিয়ে কিন্তু আমি অলরেডি বলে দিছি, তোমাকে ভাবতে পারো এই ভিডিওটার মূল ফোকাসটা কি। মূল ফোকাসটা হচ্ছে সাবজেক্ট চয়েস, কিন্তু হ্যাঁ, সাবজেক্ট চয়েস আমি অলরেডি দিয়ে দিছি। তোমরা হচ্ছে এটা আশা করি একবার দেখে নিছো। আমি পজিটিভ রিভিউ দিয়েছি, নেগেটিভ রিভিউ গুলো তোমরা ভাইয়ের কাছ থেকে শুনতে পেয়েছো। তোমরা আশা করি জগন্নাথ বিশ্ববিদ্যালয় সম্পর্কে একটা ওভারঅল একটা আইডিয়া পেয়েছো। তো আমি তোমাদেরকে বলবো যে ডিসিশনটা তোমার, তুমি কোন দিকে যাবা তোমার ডিসিশন। তুমি যদি বলো ভাই ঢাবি নিয়ে একটা ভিডিও বানান, আমার ঢাবি নিয়েও বানানো আছে, ডিউটি পুলে নিয়েও আমার যে ভিডিও বানানো আছে, সেখানে আমি নেগেটিভ নিয়ে কথাবার্তা বলছি, যেগুলো রিয়েলিটি আর কি। এখন সেটা পজিটিভ হইলে হোক, নেগেটিভ হইলে হোক, তো এগুলো থাকবে, সব ভার্সিটিতে আছে। তুমি যদি আমাকে বলো ভাই বুয়েটের বানান, বুয়েটেরও আছে। আমার কথা কি বুঝতে পারতেছো? তুমি পড়ালেখার দিক দিয়ে যদি বলো, অবশ্যই বুয়েট সেরা। হ্যাঁ, পড়ালেখার বাইরে অনেক দিক দিয়ে বুয়েট সেরা, বাট তারপরও কি একটা দুইটার দিক কি নাই যেখানে বুয়েট সেরা না? অবশ্যই আছে। এখন সেগুলো বললে কি মানে বুয়েটের সাথে সত্যতা, ব্যাপারটা তা না। তো তোমাদেরকে আমি বললাম যে যত ধরনের ভার্সিটি আছে সব ধরনের রিভিউ গুলো জেনে নাও, ডিসিশন তুমি নিবা, কোন দিকে তুমি আগাবা, এটা শুধুমাত্র তোমার ডিসিশন, আমরা শুধুমাত্র তোমাকে গাইডলাইন দিব। সো আজকের মধ্যে এতটুকুই, ইনশাআল্লাহ দেখা হচ্ছে আবার নতুন কোনো ভিডিও নিয়ে, জিএসটি এর নতুন কোনো হচ্ছে কনফিউশন কিলিং ভিডিও নিয়ে। সেই পর্যন্ত ভালো থেকে সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।